হ্যালো, হাই। আজকে আমি আবার অ্যানথ্রোপোলজি নিয়ে চলে এসেছি এবং আজকের টপিক হলো ইভলিউশনের কী কী বিভিন্ন থিওরি আছে। এটা বলতে পারা যায় কি ডব্লিউবিসিএসের অ্যানথ্রোপোলজির যে সিলেবাস আছে মেনে, ওটার ফার্স্ট পেপারে সেকেন্ড চ্যাপ্টারের মধ্যে পড়ে। এটা একটা ফার্স্ট জায়গা আমরা বলতে পারি এবং একটা ইম্পর্টেন্ট জায়গা এটা বলতে পারি হচ্ছে থিওরিজ অফ ইভলিউশন। তাহলে আমরা এখানে কী কী পড়বো? এখানে পড়বো ডারউইনিজম, লামার্কিজম, সিনথেটিক থিওরি, নিউটন থিওরি, এই চারখানা মেন এখানে আছে। ডারউইনিজম, লামার্কিজম, সিনথেটিক থিওরি, আর হচ্ছে নিউটন থিওরি। Newton theory of molecular evolution. এই চারখানা আছে থিওরিজ অফ ইভলিউশনের মধ্যে ডারউইনিজম, লামার্কিজম, সিনথেটিক থিওরি, নিউটন থিওরি অফ ইভলিউশন, এই চারটে হচ্ছে মেন। তাহলে এখানে প্রথমেই আমরা পড়বো ডারউইনিজম নিয়ে, এবং ডারউইনিজম যখন পড়বো তখন আমরা নিউ ডারউইনিজমও পড়বো এবং লামার্কিজমের নিয়ম পড়বো, কিন্তু আলাদা করে পরীক্ষায় যাওয়ার চান্স কম, কারণ স্পেসিফিক্যালি ডারউইনিজম, লামার্কিজম এগুলোর উপরই দেবে, বা সিনথেটিক থিওরি বা নিউটন থিওরি এগুলোর উপরই দেবে। তো আমরা যখন এরকম পড়বো লামার্কিজম, ডারউইনিজম এসব যখন পড়বো, তাহলে প্রথমে আমরা পড়বো যে লামার্কিজম। লামার্কিজমের খুব ভালো আমরা গল্প ছোটোবেলাতেও পড়েছিলাম, মানে এই সম্বন্ধে আমরা কিন্তু আমাদের যাদের বায়োলজি ছিল তারা কিন্তু আমরা সেটা ক্লাস 12-এ আমাদের যে জেনেটিক্সের যে চ্যাপ্টার 3খানা ছিল ওখানেও ছিল। লামার্কিজমের সেই জিরাফের গল্পটা ছিল, সেই জিরাফের গল্পটা ছিল যে জিরাফের কেন লম্বা গলা, যে নিচে ঘাস পেত না, তাই গলা তুলে তুলে ওপরে ঘাস খেতে গিয়ে নিচের ঘাস সমস্ত অন্য পায়রা খেয়ে নিত, ওপরটা খেতে গিয়ে গলা নাকি লম্বা হয়ে গেছে। কিন্তু এটা কিন্তু খুব একটা মানে টাইম কনজিউমিং প্রসেস, মানে একটা প্রজন্ম হলে আর পরের প্রজন্ম এরকম মজা করে। আবার এটাও বলা যেতে পারে যে অনেকটা টাইম লাগবে, এবং এটাও একটা জিনিস বলা যেতে পারে মানে অনেকগুলো প্রজন্ম লাগবে। আবার বলা যেতে পারে যে যতক্ষণ না এটা রিপ্রোডাক্টিভ সেলে আসছে এই বৈশিষ্ট্যটা পরিবেশের প্রভাবে, ততক্ষণ না পরবর্তী প্রজন্মে যাবে না। এবং এই নিয়ে বিজ্ঞানী ওয়াইজম্যানের একটা থিওরি আছে, যেটাকে জার্ম প্লাজম থিওরি বলে। জার্ম সেল বা রিপ্রোডাক্টিভ সেলে যদি পরিবর্তনটা হয় তবেই সেটা পরবর্তী প্রজন্মে যেতে পারে বা নতুন কিছু আসতে পারে, আদরেই সবাই। এবার ল্যামার্ক কী বলেছিলেন? ল্যামার্কের পুরো নাম কী ছিল? জিন ব্যাপটিস্ট ল্যামার্ক। এবং এনার একটা বই ছিল ফিলোসফিক জুলজি, একটা বই ছিল। এটা 1809-তে 1809 খ্রিস্টাব্দে এই বইটা উনি লিখেছিলেন। এবং উনি একটা তো প্রথম আমি যেটা বললাম ওটা করেছিলেন, একটা অর্জিত বৈশিষ্ট্যের গুণাবলীর অনুসরণ করেছিলেন, এটা পরবর্তীতে যাচ্ছে। আর একটা হচ্ছে পারিপার্শ্বিক চাহিদা অনুযায়ী প্রাণীদের সামগ্রিক আংশিক বিকাশ ঘটেছে। হ্যাঁ, এই আংশিক বিকাশ, সামগ্রিক বিকাশ এগুলো জিনে আসতে বহু টাইম লাগে, কিন্তু হ্যাঁ আসে। প্রাণীদের কোনো অঙ্গের ব্যবহার করছে, আর একটা হচ্ছে ব্যবহার ও অপব্যবহারের সূত্র, যে একটা অঙ্গ ব্যবহার করছে না বলে সেই অঙ্গটা থাকছে না, এরকম কিছু উনি কথা বলেছিলেন। তো এগুলো সাপেক্ষে কিছু বলেছিলেন, যেটা বললাম যে জিরাফের খাদ্যের চাহিদা যেটা ছিল সেই অনুযায়ী পাচ্ছিল না বলে উপর থেকে নিতে নিতে নাকি ওরকম হয়ে গেছে। এবার আরও কিছু উদাহরণ আছে। যদি আমরা অন্য উদাহরণ দেখি তাহলে দেখতে পাবো যে পাখিরা জলাশয়ের উপর জীবন ধারণের জন্য বেশি নির্ভরশীল, তাদের পায়ের পাতা সংযুক্ত আকৃতির হয়ে থাকে। হাঁসরা নিজেদের পাখার অপব্যবহারের ফলে তাদের ডানা দুর্বল হয়ে পড়ে, মানে এটা হচ্ছে ব্যবহার অপব্যবহারের সূত্র, এটা ইউজ করছে না তাই এটা থাকছে না, এরকম ব্যাপার হতে পারে। এবার এত কিছু দেখার পরে এগুলোকে তো অন্য বিজ্ঞানীরা প্রমাণ করতে চাইবে,
কিন্তু ওয়াইজম্যান প্রমাণ করতে গিয়ে দেখলেন যে প্রত্যেকবার ইঁদুরের ল্যাজ কেটে দিচ্ছিলাম, কিন্তু ল্যাজ কাটা ইঁদুর জন্মাচ্ছিল না। তখন উনি বললেন যে যেহেতু এরকম ব্যাপারটা হচ্ছে, তাহলে যতক্ষণ না জার্ম সেলে বা রিপ্রোডাক্টিভ সেলে বৈশিষ্ট্যটা আসবে, ততক্ষণ কিন্তু এই পরবর্তী প্রজন্ম এই বৈশিষ্ট্য, নতুন বৈশিষ্ট্য আসবে না। এবং সেখান থেকে শুরু হলো আর একটা তত্ত্ব, যেটার নাম হচ্ছে বিজ্ঞানী ওয়াইজম্যানের জার্ম প্লাজম থিওরি। এবার আমরা পরবর্তীতে যাই, যাই ডারউইনিজমে। আচ্ছা, ডারউইনিজমে যাই। ডারউইনের মতবাদ সম্বন্ধে আরও একটা সম্বন্ধে প্রচুর ধারণা আছে। ডারউইনের যে মতবাদ ছিল ওটাই হচ্ছে ডারউইনিজম। উনি একটা অভিযানে গেছিলেন, ওই অভিযানে গিয়ে দ্বীপপুঞ্জের বিচিত্র বৈশিষ্ট্য, বিচিত্র জীবেদের দেখে, জীব বৈচিত্র্য দেখে উনি ওনার ধারণাগুলো দিয়েছিলেন। ওনার একটা ভীষণ বিখ্যাত বই আছে, আমরা যেটা জানি, দ্য অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন। ছোটতে এটাও লেখা হয় অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন, বা এটুকু লিখলে হবে, ডেটটা লিখতে হবে। এইটা হচ্ছে, এবার এনার অনেকগুলো পয়েন্ট ছিল। prodigality of reproduction, struggle for existence, intra-specific struggle, আরও আছে ইন্টারস্পেসিফিক, একটা নিজেদের মধ্যে সেম স্পিসিসের একটা অন্য স্পিসিসের সাথে এনভায়রনমেন্টাল স্ট্রাগল থাকতে পারে। হ্যাঁ, এনভায়রনমেন্টাল স্ট্রাগল মানে খরা, বন্যা, ভূমিকম্প, সেগুলোর মধ্যে যে প্রতিটা প্রাণী বা মানুষ সবাই যে বেঁচে রয়েছে সেইটা। ভ্যারিয়েশন খুব একটা ইম্পর্টেন্ট, ভ্যারিয়েশন, প্রকরণ, সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট দিয়ে আমাদের বাস্তবে অনেক অনেক মানুষ অনেক কিছু বোঝায়, যে যে সেই সার্ভাইভ করবে যে ফিট, এটা একটা আছে। আর একটা হচ্ছে ন্যাচারাল সিলেকশন, প্রকৃতি যাকে নির্বাচন করে, প্রকৃতি যাকে নির্বাচন করে। তাহলে কী কী হলো? তা বইয়ের নাম অরিজিন অফ স্পিসিস, prodigality of reproduction, struggle for existence, intra and interspecific environmental struggle, variation, survival of the fittest and natural selection, এগুলো হবে। এবার এগুলো যে হলো, এগুলো কি মানে বলতে চাইছে? অধিকারে বংশবৃদ্ধি প্রথম। prodigality of reproduction মানে যার অনেকগুলো সংখ্যায় বংশবৃদ্ধি হবে, তারা অমনি অনেক থাকবে। যেমন এখন মানুষের অবস্থা, মানুষই থাকতে চায়, বাকিদেরকে তো মানুষ থাকতে দিতে চায় না, মনে করে মনে। তো এবার যদি এই যে হাতি যে অনেক একটা বেশি টাইম অবধি ওদের এমন একটা পিরিয়ড থাকে যে সময় একটা বাচ্চা হওয়ার পর একটা বাচ্চা হবে না, ওটা লম্বা থাকে, তার জন্য কিন্তু অনেক কম পপুলেশন। যদি ওরকম বছর বছর হতো বা লং টাইম গেস্টেশনাল পিরিয়ড না হতো, তাহলে কিন্তু হাতির সংখ্যা বেড়ে যেত। যেমন মাছেরা একসঙ্গে কয়েক হাজার ডিম পারে, যদি প্রতিটি ডিম থেকে ফোটা চারা মাছ পূর্ণাঙ্গ রূপে পৌঁছায়, তাহলে পৃথিবীতে এদের সংখ্যা প্রচুর হারে বৃদ্ধি পাবে। শামুক, ঝিনুক, ব্যাঙ প্রভৃতি পায়রাও একসাথে প্রচুর ডিম পারে। আবার অপরদিকে উচ্চ প্রজাতির পায়রা সংখ্যায় কম সন্তান উৎপাদন করে, তবে সেক্ষেত্রে প্রতিটা সন্তান পূর্ণাঙ্গ রূপ পেলে পৃথিবীতে প্রাণীদের থাকার জায়গা সীমিত হয়ে উঠবে। কাজে এই কথা প্রমাণিত হয়ে যায় পৃথিবীতে জীব বংশ বিস্তার করে জ্যামিতিক হারে। এবং তখন একটা ম্যালথুসের প্রসঙ্গ চলে আসে, যিনি ডেমোগ্রাফি নিয়ে আলোচনা করেছিলেন। স্ট্রাগল ফর এক্সিস্টেন্স কি? যারা স্ট্রাগল করে থাকতে পারে, মানে সংগ্রাম করে যাচ্ছে। এই সংগ্রামটা একই প্রজাতির মধ্যে হতে পারে, ভিন্ন প্রজাতির মধ্যে হতে পারে, আবার পরিবেশের সাথে হতে পারে। ভ্যারিয়েশন কি? নতুনত্ব এলো, প্রকরণ এলো, কিন্তু উনি বলেননি কেন প্রকরণ এলো, মিউটেশনের জন্য। এটা ডারউইন বলেননি। যোগ্যতমের জয়, যে যোগ্য সে বেঁচে থাকবে, মানে সে খুব ভালো যুদ্ধ করতে পারবে, সেই থাকবে। ন্যাচারাল সিলেকশন, নেচার যাকে সিলেক্ট করে নিয়েছে, প্রকৃতির দ্বারা নির্বাচন। জীব তার বেঁচে থাকার সম্পূর্ণ রসদই পায়
প্রকৃতি থেকে, যে প্রাকৃতিক পরিবেশে জীব অভিযোজনের মাধ্যমে টিকে থাকে এবং অন্যদের প্রতিস্থাপিত করতে সক্ষম হয়, তাকেই বলা হয় প্রাকৃতিক নির্বাচন। এবং এটাই এবং সমালোচনা কি হলো, বিভিন্ন বিজ্ঞানী যখন বিভিন্নভাবে সমালোচনা করেছে, যেমন কোনো একজন বিজ্ঞানী বলছেন যে কি করে প্রকরণ হচ্ছে সেটা তো বললেন না, এবং দেহকোষ জনকোষের ব্যাপারটাও বলেননি, এবং ডারউইন ও ল্যামার্কে অর্জিত বৈশিষ্ট্যের বংশানুক্রমিক সঞ্চালনে বিশ্বাসী ছিলেন। প্রাকৃতিক নির্বাচন তত্ত্বে বিশেষত বৈশিষ্ট্য সমন্বিত অঙ্গগুলির ব্যাখ্যা করা সম্ভব হয়নি। অঙ্গ নিয়ে বেশি কিছু বলেনি, ওভারঅল বলেছে। প্রজাতির অবলুপ্তি কেন হচ্ছে উনি বলেননি, অভিযোজিত হচ্ছে বলেছেন, কিন্তু অভিযোজিত হওয়ার পরেও সেই প্রজাতি কেন অবলুপ্তি যাচ্ছে বলেননি। আদি প্রাণী থেকে কী করে জটিল জীবগোষ্ঠী হলো সেটা বলেননি। নিজ প্রজাতির সংগ্রামের কথা বলেছেন, কিন্তু নিজের মধ্যে কি সহযোগিতা আছে, সেই প্রজাতিগুলো নিজেদের মধ্যে কি সহযোগিতা হয়েছে সেটাও বলেননি। নয়া ডারউইনবাদ আছে, কিন্তু আলাদা করে নয়া ডারউইনবাদ হয়তো পরীক্ষায় আসবে না, ছোটো একটা টপিক, ওখানে কিছুই না। অন্যান্য বিজ্ঞানীরা কী বলেছেন সেই জিনিসটাই, যে জেনেটিক্সের কী প্রভাব আছে, যেটার কথা উনি জানতেন না। পরবর্তীকালে গ্রেগর জন মেন্ডেল, যাকে জেনেটিক্সের পিতা বা ফাদার অফ জেনেটিক্স বলে, উনি বলে গেলেন। তারপরে প্রচুর কিছু জানা গেল জেনেটিক্স জানার ফলে, কিন্তু সিনথেটিক থিওরিটা তৈরি হলো। সিনথেটিক থিওরির মধ্যে কিছুটা পোর্শনে জেনেটিক্সের প্রভাবও আছে। তাহলে সিনথেটিক থিওরি অফ ইভলিউশন কি? মানব বিবর্তনের প্রাথমিক স্তর থেকে বিভিন্ন বিজ্ঞানী বিবর্তন সম্পর্কে বিভিন্ন মতবাদ পোষণ করেছে। ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। সিনথেটিক থিওরি। সিনথেটিক থিওরিটা বিবর্তনের সম্বন্ধিত তত্ত্ব। মোদ্দা কথা, বিবর্তন নিয়ে বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন কিছু বলেছেন, সেইটাই এখানে আসে। মূল কথা কি না, জিনের প্রকরণ হয়েছে, প্রাকৃতিক নির্বাচন হয়েছে, পৃথকীকরণ হয়েছে, এটা সবাই মিলে বললেন। এখানে মেন্ডেল কাজ করলেন, মেন্ডেলের কথা বলা হলো, ল্যামার্কের কথা বলা হবে, ডারউইনবাদের কথা বলা হবে, বিজ্ঞানী ডারউইনের কথা বলা হবে, বিজ্ঞানী ল্যামার্কের কথা বলা হবে, বিজ্ঞানী মেন্ডেল কি বলেছেন সেটা বলা হবে। সব মিলিয়ে কি ধারণা হচ্ছে সেইটা বলা হবে। এবং লাস্টে পরবর্তীতে কিন্তু মেন্ডেল পার্টিকুলার ইনহেরিটেন্সের কথা বলেছেন, যেখানে কণা তত্ত্ব দিয়েছেন, জিন তত্ত্ব দিয়েছেন। এছাড়া হুগো দাভির সেনমার্কের পরিব্যক্তির কথা আছে, সিওয়ালাইটের জেনেটিক ডিপসের কথা আছে। মানে এখানে পরবর্তীতে রিসার্চগুলো হয়েছে বিবর্তনের জন্য, জেনেটিক স্টাডি, পার্টিকুলার স্টাডি, মলিকুলার স্টাডি, সেইগুলোর ফলে কি জানা গেছে, সেটা ইভলিউশনারি থিওরিতে কি বলছে, তারা কি বলছে সেটার ওপর। পরিবেশ ও জীবের মিথস্ক্রিয়া কী করে হচ্ছে, পরিব্যক্তি কী করে হচ্ছে, প্রাকৃতিক নির্বাচন কী করে হচ্ছে, জেনেটিক ড্রিফট কী করে হচ্ছে। এটা ডারউইনিজম, ল্যামার্কিজমের থেকেও বড় একটা টপিক এবং খুবই ইম্পর্টেন্ট। এই জায়গাটাই খুব ইম্পর্টেন্ট। মানে এটা দিয়ে এই সমস্ত টপিকগুলো পড়লে বোঝা যায় কি করে বিবর্তন হয়েছে বা হয়েছে, কেন হচ্ছে, কীভাবে হয়েছিল, আরও ভিতরের থেকে বলা যায়। পার্টিকুলার থিওরি, মলিকুলার থিওরি দিয়ে আরও ভিতরের অবস্থাগুলো জানা যায়। আচ্ছা, এবার একটা টপিকে আসবো যেটা একটু টাফ যাবে। এটা হচ্ছে দ্য নিউট্রাল থিওরি অফ মলিকুলার ইভলিউশন। দ্য নিউট্রাল থিওরি অফ মলিকুলার ইভলিউশন। এইটা একটা থিওরি, এটা খুব ইম্পর্টেন্ট, এটা আবার খুব টাফ, একটু বেশি ভিতরে। এখানে মিউটেশন কী করে হয়েছে সেটার উপর বেশি ফোকাস করা হয়েছে, যে কিছু জিন থাকে যারা পক্ষপাত দুষ্ট হয়, তারা মিউটেশন করে বা একভাবে চলতে থাকে, ওটার উপর বিজিসি দিন দিয়ে স্টাডি করা আছে। বিজিসি কি? বায়াস জিন কনভার্সন। পয়েন্ট পয়েন্ট করে করতে হবে, কোন জায়গাগুলো করতে হবে। বায়াস জিন কনভার্সন।
এটা এটা নেই, এটার জন্য এটা আসছে কি করে, বারবার একই জিন কি করে আসছে, যে ওই জিনটা বাস মানে ওই জিনটাই আসছে পক্ষপাত দূষণে। এবং এটা নিয়ে কে কাজ করেছিল, এটা একটা পয়েন্ট 1968-এ এম কিমুরা বলে যিনি ছিল উনি করেছিলেন, এম কিমুরা, ইনি মেনলি এইটার জোনাল। এবার এখানে একটা পক্ষপাতহীন মতবাদ আছে, পক্ষপাতহীন মতবাদ নিউট্রাল থিওরি। কে কাজ করেছিলেন, এম কিমুরা এবং জে এল কিং, যে এ কি উনি কাজ করেছেন। উনি যদি 1968 উনি 1969-এ কাজ করেছেন। যে এল কিং আর মটু কিমোরা, এম কিমোরা এভাবে কাজ করেছিলেন। যে এখানে বলছেন জেনেটিক পরিবর্তনের জন্য র্যান্ডম ড্রিফট দেয়। এখানে কিমুরা কি বলেছিলেন সেটা শুনতে হবে, লিখছেন অনেক বড় নোট দেবো, দিয়েছি যেখানে সেখানে আছে। The neutral theory claims that overwhelming majority of evolutionary changes at the molecular level are not caused by selection acting on advantageous mutants, but by random fixation of selecting neutral or very nearly neutral mutants through the cumulative effect of sampling drift due to finite population number under continued input of new mutation. Mutation কি করে হচ্ছে, সেটার কি র্যান্ডম ফিক্সেশন হচ্ছে আর সিলেক্টিভ হচ্ছে সেটার উপর ডিপেন্ড করে। বাট এখানে কি কি পর্যবেক্ষণ নথিভুক্ত করেছিলেন কিমোরা, সেটা সেটা একটা পয়েন্ট লিখতে হবে। কি বললেন, তারপরে কি করে হচ্ছে না, উনি কি বললেন, অ্যামাইনো অ্যাসিডের পরিবর্তন সাধন হচ্ছে না, সেগুলো একইভাবে থাকছে। নন কোডিং ক্রমগুলি সমার্থক বিকল্পের ন্যায় উচ্চ হারে সংগঠিত হয়, নন কোডিং যে ক্রমগুলো আছে সেগুলো বেশি আসছে, প্রচ্ছন্ন জিন মৃতজনগুলি বেশি চলে আসছে। এখানে অনেকটাই এই কোশ্চেনটার অ্যান্সারটা একটু টাফ যাবে, সেইভাবে পড়তে হবে, বুঝতে না পারলে আবার পড়তে হবে। ম্যাথামেটিক্যাল ডেমনস্ট্রেশন দিয়েছিল, ওটা অবশ্যই পরীক্ষায় লিখতে হবে, অবশ্যই পরীক্ষায় লিখতে হবে। কে ইজিক্যাল টু এ নিউ, সরি এ নিউ বড় হাতে হবে, এ নিউ 1/n ইজিক্যাল টু ইউ, কে ইজিক্যাল টু n ইন্টু 1/n ইজিক্যাল টু ইউ। এবার এখানে কে কোনটা, ইউ হচ্ছে অ্যালির কতগুলো আসছে, এন হচ্ছে আপনার জনসংখ্যার আকার, তার মানে এনইপি প্রতিটি প্রজন্মের ক্ষেত্রে এই ক্ষেত্রটিতে এনইউ পরিপাক্তি সংগঠিত হয়। এবং হ্যাপলার জনসংখ্যা নতুন যে পরিপাক্তি, তখন আপেক্ষিক কৌণিক পরিণতি হলো 1/n। তখনই পুরোটাকে সূত্রে ফেলা হবে যখন, যে প্রতি প্রজন্মের প্রতিস্থাপনের হার সমান প্রতি প্রজন্মের পরিপ্রাপ্তির সংখ্যা ও পরিপ্রাপ্তির স্থিরীকরণের সম্ভাবনা হচ্ছে কে ইজিক্যাল টু ক্যাপিটাল এন ইউ ইন্টু 1/N ইজিক্যাল টু ইউ, ইউগুলো সব ছোটো হাতে। এই সূত্র, এই পয়েন্ট ফাংশনে কি বলেছে, কারা কাজ করেছেন, কীভাবে কাজ করেছেন, মোটামুটি পয়েন্টগুলো লিখে দিলেই ভালো নাম্বার আসবে। তাহলে কিমুরা করলেন কি, কিমুরা গাণিতিক পদ্ধতি প্রয়োগের মাধ্যমে বিবর্ধনের প্রক্রিয়াকে ব্যাখ্যা করেছিলেন এবং তিনি প্রতিষ্ঠিত করেছিলেন যে ইতিবাচক বা নেতিবাচক নির্বাচনের মাধ্যমে বিবর্ধনকে ব্যাখ্যা করা যায় না, কারণ বিবর্ধনের হার অপেক্ষাকৃত অনেক বেশি এবং অবশ্যম্ভাবী, অনেক সময় বোঝাও যায় না কীভাবে হয়েছে। বিভিন্ন কিছু কাজ করে, যেমন জেনেটিক ড্রিফট কাজ করতে পারে, তার জন্য পরিপাক্তি হতে পারে, এবং র্যান্ডম ড্রিফটের জন্যও হতে পারে, আবার বিসিজি জিনের জন্যও হতে পারে। এটা এটা জাস্ট একটুখানি জায়গা গেল, যেটা হচ্ছে বিবর্তনবাদের পোর্শনটা, জাস্ট থিওরিগুলো যেগুলো আছে সেই চ্যাপ্টার গেল, এই জায়গাটা ভীষণ ইম্পর্টেন্ট। থ্যাংক ইউ।